মানুষজনকে এরা না তিনটে জিনিস খুব ভাবে টার্গেট করে। ফার্স্ট হচ্ছে মানি, সেকেন্ড হচ্ছে রেপুটেশন, থার্ড হচ্ছে তার যে মানে পারিপার্শ্বিক লোকজনকে নিয়ে বিভিন্ন ব্ল্যাকমেল। রোখা যাচ্ছে না কেন? এখন শুরু হয়ে গেছে যেটা ইনভেস্টমেন্ট ফ্রড। আমাদের কাছে তখন কাজটা আরো কতটা চ্যালেঞ্জিং হয়েছে। প্রথমে 5,000 টাকা পেমেন্ট করতে বলছে, সেই দিনে আধা ঘন্টার মধ্যে সে 6,000 টাকা রিটার্ন করছে বা 5,500 টাকা রিটার্ন করছে। এবার সে কনফিডেন্স বাড়লো, সেখানে আমরা নিজেদের ছবি ব্যবহার করছি। সুতরাং একটা ট্রেন্ডিং চালিয়ে দাও। যখন গিবলি বেরোয় একদিনে প্রায় 21 কোটি মানুষ রেজিস্টার করেছে, কিন্তু আপনি যে ফটোটা দিলেন সেই ফটোটা কোথায় রয়েছে আজকে আপনাকে যদি কোশ্চেন করা হয় আপনি বলতে পারবেন। হোয়াটসঅ্যাপ আমরা দেখছি যে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকে। আর এই এনক্রিপ্টেড যেটা রয়েছে বলা হচ্ছে এগুলো নেটওয়ার্কের লেয়ারগুলো অনেক বেশি, যার জন্য এগুলোকে ব্রেক করা ইজ নট ইজি। আধার কার্ডের জাস্ট ছবিটা তুলে আমি পাঠাচ্ছি, অরিজিনাল কপি পাঠিয়ে দিই। যদি লিখে পারপাস লিখে শেয়ার করা যায়, ক্রাইম হবে না বলাটা খুবই মুশকিল, কিন্তু অনেকটা কমে যাবে, চান্সেসটা কমে যাবে। সামাজিক ট্রু কলার আমরা অনেকেই ব্যবহার করি। নাম্বার পুট করার পর দেখুন লাস্ট সিন অন ট্রু কলার, তার টাইম এবং ডেটটা বলে দিচ্ছে। দয়া করে ট্রু কলারটা আজকেই ডিলিট করে দিন। হ্যালো এন্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ খোলা পাতা এবং অর্পিতা। আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। সাইবার সিকিউরিটি, এটা নিয়ে আমরা এখন প্রত্যেকেই কনসার্ন, কিন্তু তা সত্ত্বেও প্রতিদিনই দেশের কোনো না কোনো প্রান্তে কোনো না কোনো জায়গায় আমরা প্রতারণার শিকার হচ্ছি। সচেতনতা বাড়ছে, কি কি মেজার নিতে হবে সে সম্পর্কেও বলা হচ্ছে, কিন্তু তাও নতুন নতুন এই প্রতারণার ফাঁদ তৈরি করছে প্রতারকরা। সাইবার সিকিউরিটি এই ফিল্ডটা ঠিক কিভাবে এখানে কাজ হয়, এথিক্যাল হ্যাকার তাদের কি কাজ থাকে, যারা সাইবার এক্সপার্ট রয়েছেন তারা কিভাবে কাজ করেন, সেই সমস্ত কিছু নিয়েই আজকের এপিসোড। আমাদের সঙ্গে আজকে আমাদের এই এপিসোডে গেস্ট হিসাবে যিনি উপস্থিত রয়েছেন, সাইবার এক্সপার্ট এবং এথিক্যাল হ্যাকার সাম্যজিৎ মুখার্জি। সাম্যজিৎ, নমস্কার। ওয়েলকাম। Thank you. নমস্কার, কেমন আছো বলো? সবসময় ভালো। জানি ভীষণ ব্যস্ত এবং সাম্যজিতের সাথে বেশ কিছুদিন ধরে কথা হচ্ছিল, কিন্তু সামহাও এতটাই ব্যস্ত, মানে বুঝতে পারছেন যে এই ফিল্ডে কতটা প্রেশার নিয়ে তাদের কাজ করতে হয় যে ও সেই সময়টা সত্যি করে উঠতে পারছিল না, তাও ম্যানেজ করে আজকে এসছে। উই আর অনার্ড। না না, থ্যাংক ইউ। সাম্যজিৎ, প্রথমেই যেটা জানতে চাইবো যে এই সাইবার সিকিউরিটি ফিল্ড এক্স্যাক্টলি কি বুঝবো আমরা? মানে আমরা এখন প্রত্যেকেই বসবাস করছি ডিজিটাল দুনিয়ার উপর। এবার সিকিউরিটি মানে কি, নিজেদের সচেতনতার সাথে নিজেদের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই জায়গাগুলোকে আরো সুনির্দিষ্ট করা। যেমন আমাদের নর্মাল যে ক্রাইম হতো আগে সেটা বাঁচানোর জন্য যেমন পুলিশ থাকে, তার সাথে নানান ল অ্যান্ড অর্ডার থাকে, তো সেরকমই ডিজিটাল দুনিয়াতে সেখানেও তো দরকার। সেখানে কিছু মানুষ পজিটিভ, কিছু মানুষ নেগেটিভ উপায়ে কাজ করছে, তাদেরকে আইডেন্টিফাই করা। এবং আমরা যে প্রত্যেকেই যে নেটওয়ার্ক ইউজ করি, যে আমরা প্রত্যেকেই বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করি বা বিভিন্নভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করছি, এর মধ্যে কিছু ভালো মানুষ রয়েছেন, কিছু খারাপ মানুষ রয়েছে। সাইবার সিকিউর বা সিকিউরিটি তখনই দরকার যে এরা যে বিভিন্ন ধরনের ক্রাইম করছে সেটা থেকে ওই প্ল্যাটফর্মগুলোকে সুরক্ষিত রাখা, এবং যারা এই ধরনের অসাধু কাজ করছে তাদের আইডেন্টিফাই করে নর্মাল যে উপায়ে যে বিভিন্ন রকম কেস হয় বা বিভিন্ন রকম সেকশন থাকে সেগুলোর মাধ্যমে তাদেরকে পানিশমেন্ট করানো, এটাই হচ্ছে সিকিউরিটির মাধ্যমে। এবার সাইবার সিকিউরিটি আর সাইবার ক্রাইম যেভাবে কাজ করে, সিকিউরিটি তার ডিফারেন্ট। মানে যে পসিবল ওয়েগুলো রয়েছে, যারা এথিক্যাল হ্যাকার তাদের কাজ কি। এথিক্যাল হ্যাকার বা হ্যাকার মানে যে খারাপ প্রত্যেকের মাথায় এটা চলে, একদমই নয়। যদি এথিক্যাল হ্যাকার না থাকতো তাহলে আজকে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোক বা এত লক্ষ লক্ষ কোম্পানি তাদের যে ওয়েবসাইট, আমরা জানি ব্যবসা মানে আগেকার দিনে যেমন মার্কেটিং হতো, কেউ একটা দেওয়ালে কোনো পোস্টার টাঙিয়ে দিয়ে গেলে তার মার্কেটিং এ তার উপরেও তারই কম্পিটিটর কোম্পানি চাপিয়ে দিয়ে যাচ্ছে, তেমনি এখন সবকিছু হচ্ছে ডেটার মাধ্যমে। আজকে কলেজে স্টুডেন্ট কেউ ভর্তি করলে বা ব্যাংকে একটা ক্রেডিট কার্ডের জন্য কেউ অ্যাপ্লাই করলে মানুষ 10টা কল পাচ্ছে যে আমাদের এখানে এই অফার চলছে, ওই অফার চলছে, মানে পুরোটাই ডিজিটালি ভাবে চলছে। সেখানে সেই সব ওয়েবসাইট গুলোকে সুরক্ষিত রাখার জন্য কিভাবে হ্যাকাররা হ্যাক করে, এবং সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এখন সেটা হচ্ছে হসপিটালস। আচ্ছা, এইখানে এথিক্যাল হ্যাকারদের মানে কাজ এখন সব থেকে বেশি। কেন কিভাবে এবার আমি বলি, কাজ করছে? ডার্ক ওয়েবে মাঝে একটা খুব ট্রেন্ডিং হয় 2 বছর আগে থেকে, রেন্টে হ্যাকার। যেমন আগে আমরা শুনতাম সিরিয়াল কিলার, তেমনি সেম এখন ডার্ক ওয়েব এরকম ভাবে হ্যাকার রেন্ট হচ্ছে কারো লাইভ ডিস্ট্রয় করার জন্য, কারোর ওয়েবসাইট ডিস্ট্রয় করার জন্য, কারোর
বিভিন্ন রকম ভাবে তার ফটো এআই এর মাধ্যমে মরফিং করে তাকে ব্ল্যাকমেল করানো। অ্যাকচুয়ালি সেই জায়গাটাকে ভিত্তি করেই হসপিটালস গুলোতে সেটা সব থেকে ক্রুশিয়াল জায়গা কি, পেশেন্ট ডেটা। এখন যে কোনো হসপিটালে গেলে কি হয়, আমার লাস্ট 3 মান্থসের রিপোর্ট একটা ওয়েবসাইটে, যে ওদের যে পোর্টাল আছে সেখানে আপলোড হচ্ছে। ডক্টরস আমাকে কি মেডিসিন দিচ্ছে সেটা হচ্ছে, আমার ব্লাড গ্রুপ কি, আমার কি ফুড হ্যাবিটে কিছু সমস্যা আছে কিনা, ইচ অ্যান্ড এভরিথিং আমার শারীরিক সম্পর্কে যা যা তথ্য রয়েছে সেগুলো সেই হসপিটালের পোর্টালে রয়েছে। এবার যদি কেউ এই পোর্টালগুলো কি হয়, সাপোজ ডক্টরস তো দেখতে যাচ্ছে, তিনি প্রেসক্রাইব করছে থ্রু পোর্টাল। এইবার নার্সদের যে সেকশনটা থাকে তাদের শুধু ভিউ মোড থাকছে। এবার হ্যাকারসরা কি করছে, সেই হসপিটালসের নেটওয়ার্ক ব্রেক করে তার মধ্যে ঢুকছে এবং ঢুকে পেশেন্ট ডেটা চেঞ্জ করে দিচ্ছে। আচ্ছা, এরকম প্রচুর কেস হ্যান্ডেল করেছি, যে ডক্টর স্ট্যাফে যে এরকম বিভিন্ন পুলিশ স্টেশন, আমি নাম নেব না, তো সেখানে রিপোর্ট পড়ে লকডাউনের পরে, তো আমরা যাই ইনভেস্টিগেশনের জন্য। তো সেখানে গিয়ে দেখা যাচ্ছে ডক্টর স্ট্যাবে যে মেডিসিনটা মেনশন, বাট নার্সের সিস্টেমে সেই মেডিসিনটা মেনশন না, এটা চেঞ্জ হয়ে গেছে এবং সেই মেডিসিনই পেশেন্ট খেয়ে যাচ্ছে। ওকে, সো এই যে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে, সাইবার সিকিউরিটি বা এথিক্যাল হ্যাকারদের কাজ, যাতে হ্যাকার্স যারা অসাধু উপায়ে এই ধরনের কাজগুলো করছে, 3 ধরনের হ্যাকার আমরা বলে থাকি, হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট। গ্রে মানে যে পজিটিভ নেগেটিভটা যদি নেগেটিভ ফাইন্ড আউট না করতে পারে, তাহলে তো সে কখনোই সেখানে সমস্যাগুলো বন্ধ করতে পারবে না। তো গ্রে হ্যাট। আর ব্ল্যাক হ্যাট মানে হচ্ছে যারা পুরোটাই তার নলেজটাকে নেগেটিভ দিকে দেয়। এরা কিন্তু খুবই ট্যালেন্টেড এবং প্রচুর নলেজেবল। তো একটা সিস্টেম ব্রেক করা মানে তার জন্য কতটা পড়াশোনা, কতটা চ্যালেঞ্জ থাকা দরকার। তো যারা এগুলো নিয়ে পড়াশুনো করছে তারাই একমাত্র বলতে পারবে। তো সেক্ষেত্রে এই এথিক্যাল হ্যাকারদের কাজ হচ্ছে, ওর জন্য এথিক্যাল বলা হয়। তারা হ্যাক করছে উইথ পারমিশন, তাই তাদের এথিক্যাল হ্যাকার বলে, এবং তারা এই ধরনের প্ল্যাটফর্মস গুলোকে সুরক্ষা দিচ্ছে এবং ন্যাশনাল সিকিউরিটি থেকেও তারা বিভিন্ন রকম ভাবে দেশকে সুরক্ষা দিচ্ছে। প্রতিদিনই তো এই প্রতারণার সংখ্যাটা বাড়ছে, একদম সিকিউরিটি মেজার নেওয়া হচ্ছে, একদম রেগুলারলি তোমরা কাজ করছো, কিন্তু তা সত্ত্বেও দেখছি যে নতুন নতুন ফাঁদ তারা তৈরি করছে, একদম। রোখা যাচ্ছে না কেন? 2019 সাল থেকে তখন থেকে আর কি সাইবার সিকিউরিটিটা মানে একটু উঠতে শুরু করে, বিভিন্ন এইমস হ্যাক হয়ে গেল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক হয়ে গেল, আইআইটির ওয়েবসাইট হ্যাক হয়ে গেল। মানে জিনিসটা মানুষের কাছে মানুষ আরো বেশি ডিজিটাল দুনিয়াতে ঢুকতে শুরু করেছে, পেমেন্ট মাধ্যম চলে আসছে, ডিজিটাল পেমেন্ট মাধ্যম এন্ড অল সবকিছু। ব্যাংক আস্তে আস্তে ডিজিটালি ট্রান্সফার করছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে, পাসবুকটা আস্তে আস্তে আপডেট করাটা ডিজিটাল মাধ্যমে চলে যাচ্ছে। তো তখন কি হতো, ফোন করে ওটিপি চাইতো, নিয়ে তার ওটিপির মাধ্যমে মানুষ বুঝতে না পারে দিয়ে ফেলতো। মানুষ তখন বুঝলো কি, যে আমি ওটিপি শেয়ার করব না, ঠিক। তো সেইভাবে সে তার ব্যাংকটাকে সুরক্ষিত দেওয়া বা ক্রাইমটাকে বন্ধ করা শুরু করলো। তারপরে কি শুরু করলো, তারা ফোন করে বলছে আমি ব্যাংকের লোক বলছি, নাম্বারগুলোকে ওইভাবেই সেট করলো, ব্যাংক থেকে কথা বলছি। তারপর মানুষ বুঝতে পারলো না আদৌ সে ব্যাংকের লোক না লোক। তখন সবাই আমরা যখন অ্যাওয়ারনেস শুরু হলো যে কখনো ব্যাংকের লোক আপনাকে ফোনের মাধ্যমে কোনো বলবে কাজ না। করাতে পারবে না। কিছু মানুষ সেটা বুঝলো, কিছু মানুষ ঠিক বুঝলেন না। মানে আমরা যে কেসগুলো বেশি পাই সেটা হচ্ছে ফ্রাইডে, কারণ স্যাটারডে সানডে যদি ব্যাংক বন্ধ থাকে, সেই লোকটার কেস এবং ব্যাংকে সব লক করতে করতে 2 দিন চলে যাবে। তার মধ্যে ও ব্যাংকটা ফাঁক আমরা এর করে আগেও এপিসোড করেছি এবং একেবারে ব্যাংকের যারা রিটায়ার্ড অফিসার তারা বলছিলেন যে ঠিক সেই সময়গুলোকেই তারা টার্গেট কুলিং করে, টাইম গুলো। যখন আমি ভীষণ হয়তো মেন্টাল একটা প্রেসারে থাকবো, একদম। কিছু কাজের মধ্যে থাকবো, এবং সেই সময় আমি ডকুমেন্ট গুলো যেন তাদের হাতে নিজে থেকেই তুলে দেবো। একদম একদম বলছে যে আপনি কিছু করবেন না, আপনাকে আমি একটা অ্যাপ্লিকেশন পাঠাচ্ছি, সেই অ্যাপ্লিকেশনটা এপিকে ফাইল বা একটা ছবি হোক, কিছু হোক বা একটা লিঙ্ক হোক, তো আপনি সেটা ইনস্টল করুন, আপনি নিজেই বুঝতে পারবেন। মানুষ কি বললো, ঠিক আছে আমার কাছে তো ওটিপি জিজ্ঞেস করেনি, আমি ব্যাংক থেকেও বলি না, আমাকে সে হেল্প করছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এপিকে যে ফাইলটা পাঠাচ্ছে ওটা অ্যাকচুয়ালি রিমোট ডেস্কটপ, আমরা যেভাবে কাজ করি না স্ক্রিন শেয়ার করে বা স্ক্রিনের অ্যাক্সেস দিয়ে অন্য কাউকে রিমোটলি, তো সেম কুইক কেওয়াইসির নামে এই ধরনের জিনিসগুলো করছে। এবার সেই সময় যদি ওটিপি আসে তাহলে তো আমার জিজ্ঞেস করার প্রয়োজন নেই, আমি তো স্ক্রিন আমি দেখতে পাচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে প্ররোচনাগুলো চেঞ্জ করলো। রিসেন্টলি যেটা শুরু করেছে, আগে কত টাকা যেত মানুষের ব্যাংক অ্যাকাউন্টে, একদিনে যা ট্রানজাকশন লিমিট আছে সেরকম, এখন কি করে দিচ্ছে, ডিজিটাল অ্যারেস্ট করে দিচ্ছে, তার বসিয়ে রাখছে। এরকম কেস আছে 25 দিন বসে তারা ঘরে, মানে তারা পারমিশন নিয়ে ওয়াশরুমে যাচ্ছে,
পারমিশন নিয়ে রান্না করছে, পারমিশন নিয়ে বাথরুমে যাচ্ছে, সামনে হাইকোর্ট বসিয়ে দিচ্ছে, সুপ্রিম কোর্ট বসিয়ে দিচ্ছে, সবাই ফেক ড্রেস পরে ওই সেম বানিয়ে নিয়ে কাজকর্ম করছে। এইভাবে একটা প্রতারণা এখন শুরু হয়ে গেছে, যেটা মানে কিছু ভাবেই এটাকে বন্ধ করা যাচ্ছে না, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ফ্রড। আচ্ছা, কি করছে, ফোন করে বলছে আপনি তো বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেন। এই যে ইনভেস্ট যারা করছে তারা বিভিন্ন গুগল বিভিন্ন প্ল্যাটফর্মে দেখছে, প্রচুর ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখছে, সেখানে গিয়ে কমেন্টস করছে, ওই প্রোফাইলগুলোকে টার্গেট করছে, ওই প্রোফাইলগুলোকে টার্গেট করে ফোন করা শুরু করছে। এবং ফোন করে যখনই বলছে আমি আপনাকে হেল্প করতে পারি, আপনার প্রথমে কিভাবে গেইন করছে, সিভিল স্কোর দেখছে, কত টাকা ক্রেডিট থাকতে পারে, কতটা লিমিট থাকতে পারে, ঠিক আছে, আগে সেটা বুঝে নিচ্ছে। প্রথমে 5,000 টাকা পেমেন্ট করতে বলছে, সেই দিনে আধা ঘন্টার মধ্যে সে 6,000 টাকা রিটার্ন করছে বা 5,500 টাকা রিটার্ন করছে। এবার সে কনফিডেন্স বাড়লো, এরকম করতে 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 70 লাখ অব্দি রয়েছে কেসেস। যখন বলছে এর কাছে আর টাকা নেই, সবকিছু থেকে ব্লক করে সরিয়ে দেবে। এবং যখন সে কনভিন্স হচ্ছে না, তখন কি করছে, বিভিন্ন চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তাকে অ্যাড করছে, দেখছে বাকিরা ইনভেস্ট করছে, তারা পাচ্ছে, কিন্তু এরা প্রত্যেকেই নিজেদের লোক, এই ফ্রড যারা করছে। আচ্ছা, এরকম বিভিন্ন রকমের গ্যাং। এবার এই যে প্রবলেমটা যেটা হচ্ছে, এই যে ইনভেস্ট করে দিচ্ছে, সে তো গোটা 25-30 দিন ধরে এটা ইনভেস্ট করেছে বা তার থেকে বেশি সময় ইনভেস্ট করেছে, মানি তো যাচ্ছে, আবার সেটা পাইপলাইন হয়ে ক্যাশ হয়ে যাচ্ছে, বিভিন্ন ট্রির মাধ্যমে বিভিন্ন প্রোফাইলে চলে যাচ্ছে, বিভিন্ন অ্যাকাউন্টে চলে যাচ্ছে বেসিক্যালি। তো তার ফলে যখন সে সবকিছু 25-30 দিন পর যখন বুঝতে পারছে তার সব শেষ, সে ভুল পথে পা দিয়েছে, সে যখন ফিরেতে আসছে, ওই টাকা একটা টাকা রিটার্ন হচ্ছে না। মানে আমরা যখন ট্র্যাকিংও ফেলছি, সেই টাকা হোল্ড হচ্ছে না, সেটা অলরেডি দেখা যাচ্ছে ক্যাশ হয়ে গেছে বা কোথায় চলে গেছে। 15-16 দিন ট্র্যাকিং করার পর একটা সিঙ্গেল মানিও রিটার্ন হচ্ছে না। খুব কপাল ভালো থাকলে, ডিজিটালি প্রেজেন্ট থাকলে এখন হোল্ড হয়ে যায় অটোমেটিক ওয়েতে। তো সেইভাবেই মানে ইনভেস্টমেন্ট যেভাবে ফ্রড গুলো বাড়ছে, যে প্রথম যে ওটিপি দিয়ে শুরু হয়েছে, এখন মানুষকে নিজেকেই বলছে তুমিই পয়সা দাও। মানে মানুষ যদি নিজেই পয়সা দেয়, তার এগেইনস্টে আমি ক্রাইমটা কিভাবে ধরবো? এবার বলো কতটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে তোমাদের ক্ষেত্রে কাজটা, কারণ তারা নতুন নতুন মানে একদম প্ল্যানিং করছে, সেই অনুযায়ী তারা তাদের এই পুরো ম্যাপটা সাজাচ্ছে। যখন তোমরা এই ইনভেস্টিগেশন যখন চলছে বা এই ধরনের কমপ্লেন যখন আসছে তোমাদের কাছে, তখন কাজটা আরো কতটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে? চ্যালেঞ্জ এদের সময় একটা নির্ভর করে। দেখো সবকিছুই যে মানে পুরো টাকা এটা রিটার্ন হয়ে যাবে বা সবটাই যে সাইবার কেসে সলভ হয়ে যাবে, সেটা নয়। ভেরি হ্যাঁ, ডিফিকাল্ট। যেগুলো সলভ করার চেষ্টা করি, মানুষজনকে এরা না 3টে জিনিস খুব ভাবে টার্গেট করে। ফার্স্ট হচ্ছে মানি, সেকেন্ড হচ্ছে রেপুটেশন, থার্ড হচ্ছে তার যে মানে পারিপার্শ্বিক লোকজনকে নিয়ে বিভিন্ন ব্ল্যাকমেল। এই 3টে জিনিস। প্রথম জিনিসটা মানি আমাদের হাতে কন্ট্রোলে নেই। মানুষ কিভাবে ফ্রডকে, যারা ফ্রড করছে তাদেরকে কিভাবে পে করছে, বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পে করছে, লোকের থেকে ধার নিয়ে পে করছে, মানুষ না বুঝতে পেরে বিভিন্ন ওয়েবসাইট থেকে লোন নিচ্ছে। তো এইগুলো আমাদের হাতে নেই। এগুলো যখন আসছে, আমাদের যে কুলিং পিরিয়ড আছে, যে ফ্রড যদি হয়ে যায় 24 আওয়ার্সের মধ্যে মানিটা হোল্ড করা সম্ভব হয়। এবার মানুষ বুঝছে অনেক পরে, সে ভাবছে "এ বাবা আবার কি জানাবো", মানে নিজেদের মধ্যে দ্বিধাগ্রস্ত থাকে, আবার থানা পুলিশ। কিন্তু এইটা বুঝতে পারছে না, যদি সে ভুল করার পর সে ভুলটা কেন করেছে সেটা না ভেবে যদি জলদি গিয়ে পুলিশ স্টেশন বা সাইবার পুলিশ স্টেশনগুলোতে যায়, গিয়ে যদি এই হেল্পগুলো তারা চায়, তাদের ওই গুচ্ছিত পয়সা যেটা চলে গেছে সেটা ফিরে পাওয়ার চান্স আছে, সেটা 24 ঘন্টার মধ্যে। কারণ 24 ঘন্টার পর ওই যে মানিটা তার কেটেছে, সেই টাকাটা তো যদি বাইরে চলে যায়, সেই টাকাটা যদি ক্যাশ হয়ে যায়, সেটা তো আর সম্ভব না। তো ওটাই সবসময় আমরা বলি, ভুল আপনারা করতেই পারেন, কিন্তু ভুল করে সেটা নিয়ে চিন্তা না করে ইমিডিয়েট বেসিসে পুলিশ পার্সোনেল, এবং অনেক ক্ষেত্রে কিন্তু এখন সবথেকে উপায় হচ্ছে থানায় যাওয়ার আগেও যদি 1930 তেও কল করে, তাতেও কিন্তু সব রকম মানিটারি ফ্রডের সব, তারা অনেক বয়স্ক মানুষ আছে যারা অনলাইনে গিয়ে ফিল আপ করতে পারে না বা কেস রেজিস্টার করতে পারে না, এই 1930 তে ফোন করলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিছু ইনফরমেশন চায় পুলিশ পার্সোনেলরাই, যাতে আরো সুবিধা হয় মানুষের, এবং তারা নিজেরা কমপ্লেনগুলো রেজিস্টার করে দিয়ে অ্যাকনোলেজ নাম্বার পাঠিয়ে দেয়। একদমই। কিন্তু মানুষ তো এটা বোঝে না। সেই অ্যাওয়ারনেসটা আসেন, এবং সেই জায়গা থেকেই বারবার এই অনুষ্ঠান করা আপনাদেরও মনে রয়েছে যে আমরা আমাদের চ্যানেলে শুরুর দিকেও কিন্তু এই অনুষ্ঠান করেছিলাম, যেখানে এই 1930 এই নাম্বারে দ্রুততার সাথে ফোন করার কথা বলা হয়েছিল। বারবার অ্যাওয়ারনেসের জন্য এই ধরনের প্রোগ্রাম করতে হচ্ছে, কারণ প্রতিদিন কিন্তু একাধিক এই ধরনের প্রতারণার ঘটনা এখনো ঘটছে। আমরা সব জানার পরেও কিন্তু কোনো না কোনোভাবে প্রতারিত হচ্ছি। কোথাও গিয়ে এখন বিভিন্ন রকম অ্যাপস ভীষণ ট্রেন্ডি, এবং সেখানে আমরা নিজেদের ছবি ব্যবহার করছি। ব্যবহার করার পরে আমরা মানে
এটা একটা হুম। হয়ে গেছে, মানে তুমি করছো, তোমার থেকে আমি করছি, আমার থেকে আরেকজন আমার পরিচিত করছে। এটা কতটা সেফ এন্ড সিকিউর? 2022 সালে প্রথম একটা কেস পাই দুর্গাপুজোর সময়। তখন একটা ট্রেন্ডিং চলছিল। এখন যেমন এআর মাধ্যমে হয়, তখন ছিল শাড়ি চ্যালেঞ্জ, সেলফি চ্যালেঞ্জ সব এক হ্যাশট্যাগ দিয়ে আপলোড হচ্ছে। এক্স্যাক্টলি। এবার এটা কেন করছে? আগে ডেটা হচ্ছে এখন সোনার থেকে দামি জিনিস। এবার আমি ChatGPT একটা ওপেন প্ল্যাটফর্ম হলো, ChatGPT হোক বা Gemini যেখানে কিছু হোক। এই যে ডেটাগুলো রয়েছে, ডেটাগুলো তো স্টোর হচ্ছে। আমি একটা জাস্ট সিম্পল উদাহরণ দিই, আমি যে ফোন কিনি তার যে স্টোরেজ আছে, সেই স্টোরেজটা এগেইনস্টে আমি পয়সা দিচ্ছি। যদি 100, 512 বা অন্যান্য যে যত মেমোরি বাড়ছে দাম তত ইনক্রিজ হচ্ছে। তো একটা কোম্পানি উইদাউট এনি পেমেন্ট ফ্রি অফ কস্টে সারা ওয়ার্ল্ডের লোকের ফটো রাখছে। দিস ইজ পসিবল? মানে সেটা কি শুধুমাত্র লোককে আনন্দ বিনোদনের জন্য সেটা সম্ভব? কোনোদিনও সম্ভব না। কি হচ্ছে বিষয়টা? আগে সোশ্যাল মিডিয়া থেকে ফটো স্ক্রিনশট তুলে বা ডাউনলোড করে এরা বিভিন্ন রকমের প্রতারণা করত। বিভিন্ন জায়গায় ডেটা বিক্রি করত দেশের বাইরে। এবার মানুষ তখন ভাবতো কি, হ্যাঁ আমি করেছি তো, আমাকে কেমন কোন নায়িকার মতো দেখতে, এরকম আমাকে ফেসও করতে হয়েছে। আমি বলছি কেন করেছেন এটা? তো তিনি বলছেন আমার তো কিছু হয়নি, আমার ভাইয়েরাও করেছে, আমার বন্ধুরাও করেছে, আমার তো কিছু হয়নি। সাইবার কেস কখনো আজকে করলে কালকে হয় না, বা কালকে ঘটে গেল যে তোমার সাথেও যে কালকেই ঘটবে এটা হয় না। পৃথিবীর কোন প্রান্তে আমার ডেটা ইউজ করছে আমি কি করে জানবো? আমি তো সব দিয়ে দিচ্ছি। এটা একটা ম্যাপিং তৈরি হয়। দেখবে তুমি যদি ইমেল আইডি দিয়ে রেজিস্টার না করো, তোমার ফটো এডিট করতে দেবে না। এক্স্যাক্টলি। কেন করছে? তোমার ফটো, তোমার ইমেল আইডি দুটো নিয়ে একটা প্রোফাইলিং ক্রিয়েট হচ্ছে। তার মানে কি এই লোকটার এগেনস্ট এটাই ফটো, এই ইমেল আইডির এগেনস্ট এটাই ফটো। তার মানে একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। এবং এই প্রোফাইলটা কেন ক্রিয়েট হলো? তোমার ফেসবুকের প্রোফাইল লক করা রয়েছে, সাপোজ পাবলিক না, আমি ডাউনলোড করতে পারছি না। তোমার ফেসবুকের স্ক্রিনশট লক করা রয়েছে, তোমার ফটো যদি আমি স্ক্রিনশটও তুলতে যাই তাতেও আমার সমস্যা হচ্ছে। সুতরাং একটা ট্রেন্ডিং চালিয়ে দাও, সবাই কোন প্রফেশনে আছে বোঝার জন্য। রিসেন্টলি যেটা হয়েছে, সব মিডিয়ার লোক দেখছি আপলোড করছে, যারা প্রফেসর তারা ক্লাসরুমের মতো একটা জিমি সুন্দর একটা ভার্সনে এরকম দিচ্ছে। এগুলো একটা আর্ট। এবার এইটার মাধ্যমে কি ডিনোট করছে? এই লোকটার এই ছবি, এই প্রফেশন। তো আস্তে আস্তে এই ফটোগুলো যে লাখো লাখো ফটো, আমি তো বলাই হয়েছিল প্রায় একদিনে যখন গিবলি বেরোয়, একদিনে প্রায় 21 কোটি মানুষ রেজিস্টার করেছে একদিনে, মানে ফার্স্ট ডেতে যখন গিবলিটা হয়। এরকম গিবলির মতো আরো ডিফারেন্ট ডিফারেন্ট আর্ট আছে, একটা ভাইরাল হয়ে গেছিল, তাই সবাই মিলে সেটা করতে শুরু করলো। কিন্তু আপনি যে ফটোটা দিলেন, সেই ফটোটা কোথায় রয়েছে আজকে আপনাকে যদি কোশ্চেন করা হয় আপনি বলতে পারবেন না। বলবে ওদের সার্ভারে, ওদের সার্ভারটা কোথায়? দেশের বাইরে। তো সুতরাং এইসব যদি আর্ট হয় আজকেই আমাকে নিয়ে, কারণ যখন যে 2022 সালে আমি যে শুরু করলাম তখনই চ্যালেঞ্জের প্রায় বিভিন্ন পর্নোগ্রাফি সাইডে ফেক এই ধরনের মানুষ যারা এইসব কাজকর্মের মধ্যে ইনভলভ নয়, তাদের এই ফটোগুলো নিয়ে পর্নোগ্রাফি তৈরি হয়েছিল। এবং সেগুলো ডাউন করতে গিয়ে, কারণ এত বেশি ভিউজ হয়ে যায় খুব মানে কম টাইমে, এবং মানুষ এরকম ভাবে জিনিসটার মধ্যে ইনভলভ হয়ে যায়, যার ফলে এগুলো ডিলিট করতে গিয়ে আমাদের প্রচন্ড সমস্যার মধ্যে পড়তে হয়। তো সেক্ষেত্রে এর জন্য, কারণ তখনকার কিন্তু এতটা প্রবলেম ছিল না, তখন এডিট করা মানে অনেকটাই ডিফিকাল্ট ছিল এই ধরনের বিষয়। এখন তো ডিপ মুড বেরিয়ে গেছে, বিভিন্ন ধরনের এআই সাইট বেরিয়ে গেছে। এরকমও দেখা যাচ্ছে প্রচুর জায়গায় আমরা ফেস করছি যে যারা আমার নামে এরকম প্রচুর টিচার যারা পাবলিক পার্সন, তাদের ভয়েস নকল হচ্ছে, তাদেরকে আনড্রেস করে দিয়ে ফেক প্রোফাইল তৈরি করে দিয়ে তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। মানে এখন তো আরো ডেঞ্জারাস আমার কিছু দেওয়া, মানে আমার ফটো বা কিছু শেয়ার করা হচ্ছে, এখন আরো ডেঞ্জারাস। বাট মানুষ তো, আমরা অ্যাওয়ারনেস করতে পারি, বোঝাতে পারি, কারণ কখন মানুষ বোঝে যদি তার সাথে কিছু ঘটে যায়, তার আগে অবধি কেউ বোঝে না। যারা ফেস করছেন তাদেরকে দিয়েও আমরা প্রচুর প্রোগ্রাম করেছি যাতে এনাদের কথা শুনে বুঝতে পারে। কারণ এক্ষেত্রে আমি ছেলেদের থেকে বলবো মেয়েদের অনেক বেশি প্রবলেম, কারণ সে যদি এই সামনে পড়ে যায়, সে কোথায় রিপোর্ট করবে, কাকে রিপোর্ট করবে, সেই জিনিসটা তার বাড়ির লোককেও দেখাতে পারবে না, তার ফ্রেন্ডদেরও দেখাতে পারবে না যদি এই জিনিসটা ঘটে যায়। এরকম প্রচুর কেস হচ্ছে, প্রচুর মানুষ এসব নিয়ে সুইসাইডাল অ্যাটেম্প নিচ্ছে, বিভিন্নভাবে অনেকে মারাও যাচ্ছে সুইসাইড করে। মানে এরকম পরে গিয়ে ইনভেস্টিগেট করে দেখা যাচ্ছে এই ধরনের ব্ল্যাকমেলের শিকারও এই ধরনের ডিসিশন নিয়েছে। সুতরাং এগুলো কিছু করার নেই। এর আগে হানি ট্র্যাপের কেসেও এরকম প্রচুর মানুষ, কলকাতাতে তো প্রচুর মানুষ এতে এফেক্টেড হয়েছে, এবং প্রচুর প্রায় 83টার ওপর 3 মাসে মানে মার্ডার কেসে বা এই ধরনের ব্ল্যাকমেলের থেকে নিজেরা মানে কিছু আর ধরে রাখতে পারেনি, কাউকে জানাতে পারেনি, ওই ভয়েই সমাজে কি ভাববে লোকে সেটা ভয়ে মানুষ সুইসাইড করেছে। তো এইসব ধরনের দিনের পর দিন আরো বাড়বে। এখন এআই যুগে যতটা নিজেকে ক্লোজ রাখা যায়, যতটা পাবলিকালি নিজেকে ইনভলভমেন্ট কম রাখা যায় ততই ভালো।
একদমই। আমার কাছে। যারা দেখছেন জানি না মানে প্রত্যেকে এখন সোশ্যাল মিডিয়ার ব্যাপারটাই এমন হয়ে গেছে একদম। যতটা আমি নিজেকে এক্সপোজ করব একদমই তাই। মানে বেশিরভাগ ক্ষেত্রে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে আমার পার্সোনাল ডেটাগুলো আমি নিজের অজান্তেই একদম, সবার কাছে তুলে দিচ্ছি এবং একদম, যার জন্য মনে হয় এই যে মানে ক্রাইম রেকর্ডটা দিনের পর দিন বাড়ছে। আমি একটু একদম। হোয়াটসঅ্যাপের প্রসঙ্গে আসবো। হোয়াটসঅ্যাপ আমরা দেখছি যে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকছে। সত্যি কতটা সেফ? আমার হোয়াটসঅ্যাপ কল, হোয়াটসঅ্যাপ ভিডিও বা নরমাল চ্যাটিং সেটা সিকিউর থাকার জন্য এমন কি কোনো সেটিং রয়েছে যেটা একদম। সবার জানা দরকার? শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার যেকোনো ক্ষেত্রে রয়েছে। ইমেইল হোক, ফেসবুক হুম। হোক, ইনস্টাগ্রাম হোক, হোয়াটসঅ্যাপ হোক। সেখানে একটা অপশন আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো সেটিংসে গিয়ে প্রাইভেসি গিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা এনেবল করে দিলে ইটস ভেরি ডিফিকাল্ট আপনার প্রোফাইল হ্যাক হওয়া। আচ্ছা। তো সেখানে ইমেল আইডি দিয়ে সেখানে একটা পিন জেনারেট করতে হয়। সেই পিনটা ওয়ান টাইম পিন দিলেই হয়। তো তারপর ওই রেজিস্টার থেকে কি হয় বিষয়বস্তুটা যদি কেউ আপনার প্রোফাইলটা হ্যাক করতে যায় বা আপনার WhatsApp নাম্বার থেকে কেউ একটা আপনার WhatsAppটাকে ক্লোন করতে যায়, হুম। তো আপনার কাছে একটা ওটিপি আসবে। সেটা মেইল আইডি অ্যাটাচ করে দিলে মেইলেও আসবে, হুম। ফোন নাম্বারেও আসবে। হুম। তো আপনি যদি সেটা অ্যাকসেপ্ট না করেন বা সেটা শেয়ার না করেন, ইটস নট পসিবল ওই প্রোফাইলটাকে হ্যাক করা। আর এই এনক্রিপ্টেড যেটা রয়েছে বলা হচ্ছে, এগুলো নেটওয়ার্কের লেয়ারগুলো অনেক বেশি যার জন্য এগুলোকে ব্রেক করা ইজ নট ইজি। তো WhatsApp সোশ্যাল মিডিয়া ইউজ করা ইজ গুড এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করা বা সেই অ্যাপ্লিকেশনগুলো যথেষ্ট সিকিউর। কিন্তু যারা ইউজ করছে, যারা এর মধ্যে ইনভলভ আছে, সাপোজ একটা আননোন নাম্বার থেকে মেসেজ এলো আপনার থেকে, আপনি তাকে চেনেন না। ও সে একটা ফটো পাঠালো, নরমাল ফটো পাঠালো। তো আপনি গুগল ফটোস করে ডাউনলোড করে নিলেন। ফটোর মধ্যে দিয়েও ম্যানুয়াল পাঠাচ্ছে এখন মানুষ। এবার মানুষগুলো সবার সাথে করছে একদম নয়। তো আননোন মানুষ যদি আমার বক্তব্য হচ্ছে তাহলে কি আমি ফটো ডাউনলোড করাই বন্ধ করে দেবো? একদমই না। আননোন মানুষ যারা এই ধরনের জিনিসপত্রগুলো করছেন, আননোন মানুষ যে আননোন নাম্বার থেকে যে জিনিসগুলো ডেটাগুলো আছে সেটা ভিডিও হোক, ফটো হোক, লিঙ্ক হোক সেগুলো ইগনোর করাটাই বেস্ট। তাহলে এগুলো থেকে অনেকটা সুরক্ষিত থাকা যায়। কারণ যদি করে ফেলি তারপর বলে আমি কিছু করিনি তাহলে আরো মুশকিল। সেটা আইডেন্টিফাই করা যে কোন মাধ্যমে ফোনটা কম্প্রোমাইজড হয়েছে। তো আমি তো এখন সবসময় বলি যে এখন সমাজে ২ ধরনের মানুষ। একটা হচ্ছে সে জানে সে হ্যাক, আরেক ধরনের মানুষ হচ্ছে সে জানে না সে হ্যাক। প্রত্যেকের ডেটাই কোথাও না কোথাও রয়েছে। সেটা আমার ডেটা হোক, আপনার ডেটা হোক, আরো ১০ জনের ডেটা হোক। কোথাও না কোথাও আমাদের ডেটা রয়েছে। কারণ আমরা যে ধরনের অ্যাপ্লিকেশন সাধারণ মানুষ ইউজ করে সেটাই হচ্ছে সবথেকে ভয়ানক একটা বিষয়। WhatsApp অনেক সিকিউর প্রচুর। Facebook এ হিউজ স্যালারি দেয় ফর দ্য সিকিউরিটি পার্সন যারা মানে এথিক্যাল হ্যাকার হিসেবে ডে বাই ডে মনিটরিং করছে সোশ্যাল মিডিয়াটাকে। বা এই অ্যাপ্লিকেশন গুলো এগুলো ভেরি সিকিউর। কিন্তু এর বাইরে যেসব অ্যাপ্লিকেশন গুলো আমরা ইউজ করি ফ্রিতে, হয়তো একদিন ইউজ করেছি ফোনের মধ্যেই পড়ে আছে। সেগুলো ভয়ানক। তাহলে তো ইন্টারনেট যত গ্রো করবে এই সাইবার ফ্রড সেটাও তত বাড়বে, এটা তো নিঃসন্দেহে। কম। এবং যারা তোমরা সাইবার এক্সপার্ট হিসাবে কাজ করছো এবং এথিক্যাল হ্যাকার হিসাবে কাজ করছো তাদের প্রয়োজনীয়তা তাদের চাহিদাও একদম, বাড়ছে। একদম। যারা এই প্রফেশনে আসতে চাইছে মানে কিভাবে তারা পারসিউ আ এটা এখন না মানে সিকিউরিটির নেসেসিটি হয়ে গেছে এখন। মানে এখন এমন না যে এবং গভর্নমেন্টও কিন্তু সেম করে দিয়েছে যে এনি প্ল্যাটফর্মের লোক এই এডুকেশনটা পড়তে পারবে না। মানে আর্টস বাট কম্পিউটার সায়েন্সের বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকাটা দরকার। আর এই ফিল্ডটা পুরোটাই একটা প্যাশনেট টাইপের ফিল্ড। মানে ওই পড়ে গদ্ধরা এডুকেশন বা কিছু নিয়ে এই ফিল্ডে গ্রো করা ইজ ডিফিকাল্ট। প্র্যাকটিক্যাল নলেজ না গেইন করতে পারলে বা সেই বিষয়বস্তুগুলো নিয়ে ঘাটাঘাটি না করতে পারলে এরকম প্রচুর ওয়েবসাইট আছে যেখানে গিয়ে এরকম প্রচুর লোক কাজও করে এবং বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে যদি আমি তাদের প্রবলেম ধরে দিই, তাদের ওয়েবসাইটের প্রবলেম ধরে দিই তাহলে রিওয়ার্ডও দেয়। হিউজ মানি রিওয়ার্ড দেয়। এরকম কলকাতায় প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা খুব ভালো কাজ করছে। মানে ন্যাশনাল সিকিউরিটি থেকেও বড় কথা এখন পুলিশ মাধ্যমটা পুরোটাই শিফট হয়ে যাচ্ছে আস্তে, আস্তে সাইবারে। অ্যাজ আ সাইবার এক্সপার্ট তোমার কোনো এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাইবে? হ্যাঁ, নিশ্চয়ই। আমি ফার্স্ট পারসন ওয়েস্ট বেঙ্গলে যখন হানি ট্র্যাপটা প্রচুর বেড়ে যায়, আমি একটা স্ট্রিং অপারেশন করে একটা নিউজ চ্যানেলের সামনে তাদের রেকর্ড করে। তো তখন দেখতে পাই আমি একটা জিনিস ফিল করেছিলাম সেই সময়ের পর। এই জিনিসটা আমরা যে বিভিন্ন কুটির শিল্প বলি না, জিনিসটা আস্তে, আস্তে এরকম জায়গায় চলে গেছে। কি হচ্ছে আমি যদি এই ছোট একটা ঘরের মধ্যে আমি যদি ৫ জন মিলে একটা ফ্রডের একটা গ্রুপ চালাই, কেউ আমায় আইডেন্টিফাই করতে পারবে না। আচ্ছা। এবং প্রচুর জিনিস রয়েছে যেগুলো ইউজ করলে সাপোজ এই যে আমাদের কাছে যে ইন্টারন্যাশনাল কলগুলো আসে, আমরা মনে করি বিদেশ থেকে কল আসছে। একদমই না। প্রচুর ওয়েবসাইট আছে যেগুলো বন্ধ করলে একটা বন্ধ করলে ৫ টা ওপেন। এই ওয়েবসাইট গুলো থেকে কল করা যায় উইথআউট এনি ডকুমেন্টস।
সিম নাম্বার রেন্ট নেওয়া যায়। এবার যখন ইনভেস্টিগেট করা হচ্ছে দেখছি এই সিমটা হয়তো 10 বছর আগে কারো একটা ছিল, সেই সিমটা ইউজ হয়নি, সেই নাম্বারগুলো ফ্রডের কাছে চলে গেছে এবং তারা এটাকে ইউজ করছে। কোথা থেকে ইউজ করছে ট্যাকেল করা ভেরি ডিফিকাল্ট, একদিন ইউজ করার পরের দিন ভেঙে দেয়। এবার আমার এক্সপিরিয়েন্স বলছি, এই যখন এই কেসের পর আমরা তাকে আইডেন্টিফাই করা হয়, অনেক কষ্ট করে তার টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয়, কল করে সে, তারা কি করে ওই হোয়াটসঅ্যাপ কল করে, ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড যে কোথায় রয়েছে, কোথা থেকে কল করছে। তো অনেক ঘুরিয়ে ফিরিয়ে যখন নর্মাল কলের দিকে ট্রান্সফার করা হয় তখন আগের থেকে ট্যাপিং এ ছিল যে টাওয়ার লোকেশন ট্র্যাক করার জন্য, তারপর ধরাও পড়ে। মানে সারা জগতে, তারপর যখন আস্তে ধীরে ধীরে এটা সিনিয়র পজিশনের দিকে চলে যায়, গভর্নমেন্ট পুরোটাই টেক ওভার করে নেয় and all। তো পরে যখন আলোচনা হয় এই বিষয়বস্তু নিয়ে, পরে জানা যাচ্ছে এই যে গ্যাংটা প্রথমে যে শুরু করেছিল সে রাজস্থানের ভরতপুরে থাকে, সে একটা উবের ড্রাইভার। সেই উবের ড্রাইভারে সে কানে হেডফোন দিয়ে পুরো এই র্যাকেটটা কন্ট্রোল করে এবং তার লোকেশন এটা দিল্লি পুলিশে থেকে জানতে পারা যায়। তারা যখন একটা গ্রুপ এরকম ইনভেস্টিগেশনের জন্য জয়পুর মানে ভরতপুর যায়, তারা সারাদিন চক্করের মতো কাটে ওকে আইডেন্টিফাই করার জন্য। তো পরে গিয়ে সে অ্যারেস্ট হয়, এখন সেই আপডেটটা নেই। বাট এই জিনিসগুলো এরকমই চলছে। এক একটা আমরা জামতারা দেখেছি বলে শুধুমাত্র ভাবি ঝাড়খণ্ডে জামতারাতেই ফ্রড হচ্ছে, কোথায় কোথায় বেশি হচ্ছে? আবার ভরতপুর গ্যাং রয়েছে, জামতারা রয়েছে, এরকম প্রচুর জায়গা রয়েছে। এখন তো মানে আমার পাশের ফ্ল্যাটে কে বসে আছে আই ডোন্ট নো, এই ঘরে কে বসে আছে আমি জানি না। যে বিভিন্ন জায়গায় হচ্ছে, কল সেন্টার বানিয়ে ফ্রড করছে, প্রচুর কল সেন্টার বন্ধ করেছে বিধাননগর পুলিশ। লাস্ট 2 বছরে সেক্টর 5-এ প্রচুর বিল্ডিং এর ঘরে তালা এখনো রয়েছে, কারণ এরা এত ফ্রড করে টাকা কামিয়েছে। কারণ জাস্ট বুদ্ধি ট্রিক্স লাগাচ্ছে, ফোন করছে, এগুলো ইটস নট এ হ্যাকিং। আপনাকে ফোন করছে, আপনাকে ম্যানিপুলেট করছে, মাইন্ড ম্যানিপুলেট করছে, আপনাকে ব্রেক করে দিচ্ছে। এবার সিম গুলো কি করে তুলছে, এই যে আপনি যে আধার কার্ড ইউজ করি, আমরা কি করি ব্যস্ততার খাতিরে ফটাস করে কেউ একটা চাইলে আমি আধার কার্ডটা পাঠিয়ে দিলাম হোয়াটসঅ্যাপের মধ্যে, ঠিক আছে, সে যাকে পাঠালেন সে আবার আর 10 জনকে পাঠাবেন, আপনার গ্যারান্টি দিতে পারবেন বলুন? কি কাজে ইউজ করছে, আধার কার্ড শেয়ার করারও একটা ইম্পর্টেন্স রয়েছে, তার একটা ট্রিক্স রয়েছে। কি সেটা কাজ, কি একটু বলো? হ্যাঁ মানে যে আধার কার্ড রয়েছে হুম, তার কিওয়ার্ডটার নাম্বারটাই দরকার পড়ে, পুরো কার্ডটাই নেয়, ওই কিওয়ার্ড স্ক্যান করলে যাবতীয় আমার তথ্য আসবে, হুম। ঠিক। এবার ওখানে যদি আমি পারপসটা লিখে দিই এবং ডেটটা লিখে দিই এবং নিচে সাইন করে দিই যে এই পারপাসে আমি আধার কার্ডটা ইউজ করলাম, তাহলে অন্য জায়গায় ওটা যখন স্ক্যান করে আপডেট হচ্ছে, কিন্তু আমি তো হুম। আধার কার্ডের জাস্ট ছবিটা তুলে আমি পাঠাচ্ছি। অরিজিনাল কপি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, তা সেখানে তো কিছু মেনশন নেই, ওইটা হ্যাঁ। তুমি আর 10টা জেরক্স করতে পারি, হ্যাঁ। 10 জায়গায় কাজে লাগাতে পারি। আমি যদি ওখানে লিখে দিই পারপাসটা যে সিম তোলার জন্য আমি এটা ইউজ করছি দিস ডেট, আচ্ছা। মানে এর বাইরের ডেটে এই আধার কার্ডটা ইউজ করা যাবে না, শুধু ব্যাংকিং কাজের জন্য দিচ্ছি, তলায় লিখে দিচ্ছি উইথ ডেট। মানে তার ফটোকপিতে ইয়েস, লিখে সেটা পাঠাবো। একদম। Okay. মানে যদি লিখে পারপাস লিখে শেয়ার করা যায়, ক্রাইম হবে না বলাটা খুবই মুশকিল, কিন্তু অনেকটা কমে যাবে, Chances টা অনেকটা চান্সেসটা কমে। কমে যাবে। এবার যদি কেউ নর্মাল দেখিয়ে একটা, এখন ওই খুপড়ি সিমের দোকান বন্ধই হয়ে গেছে, উইদাউট ফিঙ্গারপ্রিন্ট নেওয়াটা বন্ধ, হুম। তারপরেও ব্রেক হয়। ওর কার্ড তুলে নিয়ে না বুঝে গ্রামের মানুষকে ভুল বুঝে তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বিভিন্ন রকম ভাবে সিম তোলে। তো এইভাবে তো এগুলো অনেকটাই বন্ধ হয়েছে, কিন্তু মেইন বিষয়বস্তু হচ্ছে মানুষ জানে না তার এই যে এত লাস্ট 3-4 বছরে যে এত লোককে আধার কার্ড শেয়ার করেছে, হুম। যে মাঝে এই পিএস দেখেছিলাম আধার এনেবল পেমেন্ট সিস্টেমের যে ফ্রড, এগুলো তো এইভাবে সিমের মাধ্যমেই হয়েছে। তোর জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েবসাইটও রয়েছে যে আমার নামে কটা সিম রয়েছে সেটা আমি দেখতে পারি, নিজেই চেক করতে পারি। হুম, ট্যাপ কপ বলে একটা ওয়েবসাইট রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সঞ্চার সাথী যে ওয়েবসাইট রয়েছে তার মধ্যেই ট্যাপ কপ আছে। এপিসোডও করেছি সেটা। আচ্ছা, তো ওই ট্যাপ কপের মাধ্যমে আমরা চেক করতে পারবো যে আধার যে নাম্বারটা দিয়ে আধারের সাথে লিঙ্ক রয়েছে সেই নাম্বারটা দিয়ে যদি আমরা চেক করি তাহলে কটা সিম এনেবল রয়েছে দেখতে পাওয়া যায় এবং সেখান থেকে ব্লকও করা যায় যদি দেখি যে না এই সিমটা আমি ইউজ করছি না। আরো ইম্পর্টেন্ট, সাপোজ কোনো সিম আমি ইউজ করতে করতে বন্ধ করে দিয়েছি, হুম। ওই ইউজ করি না, ঘরে পড়ে যায় থাক, এই মেন্টালিটিটাও বন্ধ করতে হবে, কারণ আচ্ছা। কদিন পর সে অন্যকে ইউজ করবে, সে যদি কোনো ফ্রড কেসে ইউজ করে এই নাম্বারটা, তো সেই জন্য সেই নাম্বারগুলোকে ব্লক করে দেওয়া ওই ওয়েবসাইটে গিয়ে এবং সেগুলোকে নিজের আইডেন্টিফিকেশন থেকে পুরোটাই ছেটে ফেলাটা সব থেকে গুরুত্বপূর্ণ। ভেরি রিসেন্টলি আমরা যেভাবে দেখছি যে হুম। বিভিন্ন আদালতে হোক, পোস্ট অফিসে হোক, হুম। একটা ফেক বোমাতঙ্ক, এটাও কি পার্ট অফ সাইবার ফ্রড? ফ্রড মানে দেখুন, সাইবার ফ্রড তো নয়। এবার কেউ যদি মানে এইসব ধরনের করে নিয়ে মজা করে, এটাকে বলে ফেক নিউজ ছড়ানো, মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি করে দেওয়া। যেমন মাঝে বিভিন্ন জায়গায় আমরা দেখতাম একটা মানুষের কাছে ওটিপি আসছে 50-60, অনেকের কাছে যারা দর্শক বন্ধুরা রয়েছে তারা নিজেরাও লিঙ্ক করতে পারবে, প্রচুর আসছে।
এবার বলছে তাহলে কি আমার ফোনটা হ্যাক হয়ে গেল, এত ওটিপি কেন আসছে? এটা মানুষের মধ্যে প্যানিক মানে ঘটানোর এটাও জন্য। কি একটা মানে চক্র কাজ করে? ডেফিনেটলি এরা কি করে, সাপোজ সবাই বলা হচ্ছে সব জায়গায় একটাই প্রশ্ন করছে, আমি প্রচুর সংবাদ মাধ্যমে গেছি লাস্ট 2-3 দিনে, তো একটা প্রশ্ন হচ্ছে এরা কারা পাঠাচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবার এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, আপনি যদি একটা ফেসবুক ওপেন করেন আমার ছবি দিয়ে, আমার ডিটেলস দিয়ে আপনাকে আমি আইডেন্টিফাই করতে পারবো। মেল আইডি হচ্ছে অন্য কারোর একটা হয়ে দিয়ে দিলেন, ঠিক আছে, একটা মেল বানিয়ে নিলেন নতুন করে, তাতে আপনার আমি কোন ডিটেলসটা বের করতে পারবো? এটা একটা ওপেন প্ল্যাটফর্ম। জিমেল দিয়ে আসছে আর ওই আউটলুক দিয়ে আসছে, ঠিক এই দুটো জায়গা থেকে এসছে। তো জিমেল দিয়ে যেটা আসছে, জিমেল যে কেউ জিমেল অ্যাকাউন্ট খুলতে পারে, সেখানে তো আমার কোনো আইডি কার্ড দিয়ে অথেন্টিকেট করার জায়গা নেই। আমি যেটা ইউজ করছি, জিমেলটা ইউজ করছি, যে কেউ ফ্রিতে ইউজ করছি, যেখানে আমার কোনো আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, প্যান কার্ড হোক, কিছুই আপলোড করতে হচ্ছে না। সুতরাং আমার কোনো ডকুমেন্টসই নেই, তো যে কেউ বানিয়ে এ ধরনের পাঠাতে পারবে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, ইনভেস্টিগেট করা সম্ভব, কিন্তু এই যে মেলগুলো ইউজ করে এসব পাঠিয়ে দিয়ে ডিলিট করে দিচ্ছে। এবার সেইটাকে কি করে আইডেন্টি, একই মেল থেকে দেখবেন সব জায়গায় যায়নি, কিন্তু ডিফারেন্ট মেল আইডি থেকে যাচ্ছে। সুতরাং এই ইউজ করে পাঠাচ্ছে, ওদেরও তো ভয় আছে, তো ডিলিট করে দিচ্ছে। যখন ইনভেস্টিগেট করা হচ্ছে কিছুই পাওয়া যাচ্ছে না ডিটেল, দিস ইজ দ্য কেস। তো এরকম মানে এটা অনেক সময় বিভিন্ন দিক হতে পারে, যদি ইনভেস্টিগেশনের দিক বলা যায় বা ক্রাইমের দিক বলা যায়, যে মানুষজনের মাইন্ডসেট একটা দিকে ঢুকিয়ে দিচ্ছে, অন্যদিকে কোনো প্ল্যানিং চলছে। এগুলো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের অনেকটা গুরু দায়িত্ব এইসব বিষয় নিয়ে, তারা ডেফিনেটলি এইসব নিয়ে কাজ করছেন এবং ইনভেস্টিগেট করছেন। সামাজিক ট্রু কলার আমরা অনেকেই ব্যবহার করি, সেটা কি সেফ? ট্রু কলার এটা হচ্ছে মানুষ আজ কেন ইউজ করছে, আননোন নাম্বারকে আইডেন্টিফাই করার জন্য। একটা কোম্পানি সারা পৃথিবীর মানুষকে ফ্রিতে তার অ্যাক্সেস দিয়ে রেখে দিয়েছে, যে এই মানুষকে কেউ কল করলে আইডেন্টিফাই করে দেবে, রাইট? সে কোনো পয়সা নিচ্ছে না, কিন্তু মানুষকে হেল্প করছে। সে ডেটা তো নিচ্ছেই মানুষের, এবার কি কি ডেটা নিচ্ছে, মেসেজের অ্যাক্সেস, ফোন নাম্বারের, কন্ট্যাক্ট লিস্টের অ্যাড্রেস, ফোনের যাবতীয় আরো প্রচুর জায়গায় অ্যাক্সেস নিয়ে বসে আছে, গ্যালারি অলসো, কারো কারো ফটো বেরিয়ে যায়, মানে ফটো দিয়ে রাখে ট্রু কলারে, এবং ট্রু কলার দিয়ে নাম্বার সেভ করে, মানে যে নাম্বারগুলো সেভ করছে সেগুলো ট্রু কলারের মধ্যেই যাচ্ছে। বা ফোন নম্বর বিক্রির চক্রান্ত আপনি তো জানেন, কিন্তু মানুষ এটা বুঝতে পারছে, হ্যাঁ সে যাই হোক আমার তো আননোন নাম্বার আইডেন্টিফাই করছে, একদমই না। 5টা লোক যদি আমার নাম যেটা দিয়ে সেভ করবে, ট্রু কলার ওটাই দেখাবে। আচ্ছা। ওই যে তার নাম যে সাম্যজিৎ মুখার্জি বা তার নাম যে XYZ, সে যে এক্সাক্ট দেখাবে কখনো হতে পারে না। আমার নামের পাশে কখনো স্যার দেখাবে, কখনো এথিক্যাল হ্যাকার দেখাবে, কখনো কোম্পানির নাম, যে যেমন সেভ করে রেখেছে। এর ব্যাকএন্ডে কি হচ্ছে, ট্রু কলার এন্টায়ার ডেটাটা টেলিগ্রামে লিকড, এবং কল মানে লাস্ট টেলিগ্রামে যদি সেই নাম্বার দিয়ে কোয়ারি করা যায় ফ্রি অফ কস্টে, সেই মানুষটা লাস্ট কার সাথে কথা বলেছে, কখন কথা বলেছে, এভরিথিং ডিটেলস বেরিয়ে যাচ্ছে। একদম সেই নাম্বারও বেরিয়েছে ফ্রিতে, শুধু টাইমটা দেখায় পেইড ভার্সন বটগুলোতে, ওখানে লাস্ট নাম্বার যে নাম্বারের সাথে কথা বলেছে সেটাও বেরিয়ে যায়। টেলিগ্রামের মধ্যে এই ট্রু কলার এই বটটা আমি ওপেন করলাম, এই বটটার মধ্যে যদি আমি কোনো নাম্বার পুট করি, এখানে দেওয়া রয়েছে একটি নাম্বার পুট করার পর দেখুন লাস্ট সিন অন ট্রু কলার, তার টাইম এবং ডেটটা বলে দিচ্ছে, এবং তার এন্টার ডিটেলস, যে ওখানে মেল আইডি দেবে সেই মেল আইডিটাও, এবং সে দেখাচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপও রয়েছে। এর বাইরেও মানুষের গ্যালারির ফটো বেরোচ্ছে কিনা সেটা অন ইনভেস্টিগেশন প্রসিডিউর। দয়া করে ট্রু কলারটা আজকেই ডিলিট করে দিন, এবং ওই নাম্বার যেটা ইউজ করতেন বাকিদেরও বলুন তারা ওই ট্রু কলারটা ইউজ না করে, প্রত্যেকে সুরক্ষিত থাকুন। থ্যাংক ইউ সাম্যজিৎ, Thank অনেক you so much. ইনফরমেশন পেলাম তোমার থেকে, এবং বারবার এই ধরনের সাইবার ফ্রড নিয়ে আমাদের প্রোগ্রাম করার একটাই উদ্দেশ্য, যে অ্যাওয়ারনেস বাড়ানো। তার কারণ যেভাবে প্রতিদিন এই সংখ্যাটা বাড়ছে, কোন দিন আমি বা আপনি এর শিকার হব হয়তো আমরা বুঝতেও পারবো না, তাই সচেতন হওয়াটা প্রয়োজন। কেমন লাগলো আজকের এপিসোড ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানান, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আগামী দিনে আরো নতুন আরো ইন্টারেস্টিং এপিসোড নিয়ে আমরা আসবো।